প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি এখন ৩ গোয়েন্দা পড়তে যাচ্ছি। ভলিউম ২৮, গল্প ডাকাতের পিছে। শুরু করছি প্রথম অংশ। ঝটকা দিয়ে খুলে গেল রান্নাঘরের দরজা। দড়াম করে বন্ধ হলো। গটমট করে ভেতরে ঢুকলেন মিসেস আমান। চোয়াল কঠিন, ঠোঁটের সঙ্গে ঠোঁট চেপে বসা। হ্যান্ডব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে ধপ করে বসে পড়লেন চেয়ারে। আর সহ্য হয় না এই অত্যাচার, কপাল চাপড়ে বললেন তিনি। ইচ্ছে করছে গুলি করে শেষ করে দিই, তারপর আমার জেল ফাঁসি যা হয় হোক। কি হয়েছে মা? শঙ্কিত হয়ে উঠেছে মোসা। কি আর, তোর নানা আবার একটা অঘটন ঘটিয়েছে। আবার কি করলো? জ্বলন্ত দৃষ্টিতে প্রথমে মোসার দিকে তাকালেন মিসেস আমান, তারপর একে একে তার দুই বন্ধু কিশোর আর রবিনের দিকে। ডাইনিং টেবিলে বসে বিস্কুট খাচ্ছে ওরা। পানি ছিটানোর জন্যে একটা ফোয়ারা বসিয়ে দিয়ে এসেছে গির্জার হলরুমে। নতুন ধরনের একটা স্প্রিংকলার সিস্টেম, ঘর ধোয়ার জন্যে। ভালো মানুষই করে দান করেছে ভালো কথা, কিন্তু সেই সঙ্গে নিজের আরও একখান আবিষ্কার লাগিয়ে দিয়ে এসেছে। ফোয়ারা চালু করার একটা যন্ত্র। সুইচ টিপলে হালকা ধোঁয়া তৈরি করে যন্ত্রটা। সেই ধোঁয়া গিয়ে লাগে সিস্টেমে, চালু হয়ে যায়। তাতেই হয়েছে সর্বনাশ। হলঘরটা ভাড়া নিয়ে মহিলারা ফ্যাশন শো করছিল। এই সময় জ্বালানো সিগারেট নিয়ে সেখানে ঢুকে পড়লেন পাদ্রী সাহেব। ব্যাস, কোন দিক থেকে যে কি ঘটে গেল! ভিজে চুপচুপে হয়ে গেল ঘরের সমস্ত লোক। ফ্যাশন শো মাথায় উঠল। মোটা টাকা ক্ষতিপূরণ দাবি করে বসেছে কোম্পানি। টাকাটা বাবাকে দিতে হবে। হুমকি দিয়েছে, নইলে কেস করে দেবে তার নামে। বাজারে গিয়েছিলাম, মিসেস গিলবার্ট আমাকে খবর জানালো। কেন বাবু, দুনিয়ায় এত জিনিস থাকতে ধোঁয়াকে ট্রিগার করার কুবুদ্ধি কেন? আর কি কিছু ছিল না? হাসি দমন করার অনেক চেষ্টা করেও পারল না মোসা। বলল, নানা হয়তো ভেবেছিল এখন দুনিয়া জুড়ে সিগারেট বিরোধী আন্দোলন চলছে, ধোঁয়া কোনো সমস্যা নয়। তাছাড়া গির্জার ভেতর তো কেউ সিগারেট খায় না। স্বয়ং পাদ্রী সাহেবই যে এই কাণ্ডটা করে বসবেন তা কি আর নানা ভেবেছিল? দেখো, অত অত হাসবে না, গুরুত্ব বোঝার চেষ্টা কর। ধমকে উঠলেন মিসেস আমান। কিন্তু বেশিক্ষণ তিনিও গম্ভীর থাকতে পারলেন না। ঠোঁটের কোণে হাসি দেখা দিল, আর ঠেকানো গেল না ছেলেদের। হাসির রোল পড়ে গেল। কিশোর বলল, কাজটা তিনি ভালোই করতে গিয়েছিলেন। দোষটা তো পাদ্রী সাহেবেরই। মোটেও তা নয়। আবার গম্ভীর হয়ে গেলেন মিসেস আমান। দোষটা আমার বাবারই। অত সেনসিটিভ একটা ট্রিগার কেন বানাতে গেল? আর সেটা বসাতেই বা গেল কেন ওরকম একটা জায়গায়, যেখানে পাবলিক মিটিং চলে? প্রার্থনার সময় কেউ খায় না বটে, কিন্তু অন্য অনুষ্ঠান চলার সময় যে কেউ সিগারেট খেতে পারে ওখানে? সরকারি চাকরিতে যতদিন ছিল ভালো ছিল, অকাজ করার সময় পেত না তখন। রিটায়ার করার পরই ধরেছে ভূতে। খালি আবিষ্কারের চিন্তা, উদ্ভট সব ভাবনা মাথায় ঘোরে। একবার বানালো তেরপোলের ছাতলা একটা বাড়ি, ভাঁজ করে বসিয়ে রাখা যায় ওই ছাদ, কিন্তু তার নিচে আর বাস করার সাধ্য হলো না কারো। টানা হেঁচড়ায় এত ছিদ্র হয়ে গেল, বাইরে বৃষ্টি পড়ার আগেই ভেতরে পড়ে। আবার এক চোখ আবার এক চোট হাসাহাসির পর মিসেস আমান বললেন, আরো কত কাণ্ড যে করেছে যদি জানতে। সারা জীবনে জরিমানা যা দিয়েছে সেগুলো জমিয়ে রাখতে পারলে এখন বড়লোক থাকতাম আমরা। বাবা ভীষণ বদমেজাজি,
কথায় কথায় লোকের সঙ্গে ঝগড়া বাঁধায়, হাতাহাতি করতেও ছাড়ে না। আমাদের বাড়ির সামনে একটা এলম গাছ আছে, কি না কি রোগ হয়েছে ওটার, রেখে দিলে আশেপাশের অন্য গাছেরও হতে পারে। এই ভয়ে একদিন পার্ক ডিপার্টমেন্টের লোকেরা এসে সেটা কাটতে চাইল। বেঁকে বসলো বাবা, কিছুতেই কাটতে দেবে না। কথা কাটাকাটি হতে হতে একসময় ঘর থেকে গিয়ে হকি স্টিক নিয়ে এলো। এলো পাথারি পেটাতে শুরু করলো। পুলিশ ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দিল বাবাকে। উকিলের পেছনে অনেক টাকা খরচ করে শেষে বের করে আনা হলো। মোটা টাকা জরিমানা তো করলেনই জজ সাহেব, শাসিয়েও দিলেন। ফের এরকম করলে জেল জরিমানা কোনোটাই আর মাপ হবে না। চুপ করে দম নিলেন মিসেস আমান। তারপর বললেন, এখন ধরেছে নিউ ইয়র্ক যাবার বাতিক। খাইছে। হাসি চলে গেল মশার মুখ থেকে। রকি বিচ থেকে নাকি আর কোথাও নড়বে না? একেবারে যাচ্ছে না তো, একটা বিশেষ কাজে যেতে চায়। তার মতে কাজটা খুবই জরুরি। কি একটা আবিষ্কার করেছে। জিনিসটা কি এ ব্যাপারে কোনো ধারণা দিতেও নারাজ। নিউ ইয়র্ক যাওয়া ছাড়া নাকি ওটার গতি করা যাবে না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, না গিয়ে কিছু করা যায় কিনা। শোনে না, বলে টেলিফোন কিংবা চিঠিতে কাজ হবে না, নিজেকেই যেতে হবে। সামনাসামনি প্রচুর আলোচনার দরকার। গেলে যাক না, অসুবিধাটা কি? অসুবিধা আছে। কার কাছে যাচ্ছে কিছু জানি না। যাওয়ার পর সেই লোক যদি দেখা করতে রাজি না হয়, যদি কাউকে দিয়ে বলিয়ে দেয় বাড়ি যান, চিঠিতে যোগাযোগ করুন গে, কাণ্ডটা কি করবে জানিস না? জোর করে ঢোকার চেষ্টা করবে। দূর, বেশি বেশি দুশ্চিন্তা করছো তুমি। দেখো, দেখ আমার বাপকে আমি জানি না, শব্দটা শুনতে রাজি নয় বাবা। তার হলো বদমেজাজ। যার কাছে যাচ্ছে যদি সে দেখা করেও বাবার ধারণার সঙ্গে একমত না হতে পারে, তাহলেও যাবে রেগে, তুলকানাম কাণ্ড বাঁধিয়ে বসতে পারে। মা, তুমি শুধু শুধু। মুসার কথায় কান দিলেন না মিসেস আমান। আমি জানি এই ঘটবে। খেপে গিয়ে অনর্থ ঘটাবে বাবা। ওরা তখন পুলিশ ডাকবে। মনে নেই সৌরশক্তির সাহায্যে পানি ফোটানোর যন্ত্র আবিষ্কার করে কি গোলমালটাই না পাকিয়েছিল? ঘরের আর্দ্রতা দূর করার যন্ত্র নিয়েও একই অবস্থা। যন্ত্রটা ঠিক মতোই কাজ করছিল, বাজ করা ছাতের মতো হয়নি। তবে বাবার আগেই নাকি ওই যন্ত্র আবিষ্কার করে বসেছিল আরেকজন। বাবা গেল খেপে, বলে বেড়াতে লাগলো তার ফর্মুলা চুরি করেছে ওই লোক। ভাবো একবার, সেই লোক থাকে আইওয়ায়। কোথায় রকিবিস আর কোথায় আইওয়া? এত দূরে বসে কি করে চুরিটা করলো? এসব ফালতু কথা বলার কোনো মানে আছে? সেই লোকের কানে গেলে নির্ঘাত কেস ঢুকে বসতো, দিত মানহানির মামলা করে। চুপ করে গেল মূসা। পরস্পরের দিকে তাকালো কিশোর আর রবিন। বিস্কুট খাওয়া ভুলে গেছে। মিসেস আমান বললেন, বুঝতে পারছি না, রওনা হয়েই না আরেকটা অঘটন ঘটিয়ে দেয়। দেবে না। এদিক ওদিক মাথা নাড়ল মূসা। অর্থাৎ তাকে করতে দেয়া হবে না। তুমি কিচ্ছু ভেবো না মা, আমরা পাহারা দিয়ে নিয়ে গিয়ে তাকে প্লেনে তুলে দিয়ে আসবো। প্লেনে গেলে তো ঠিক করেছে মোটর গাড়িতে যাবে, নিজে গাড়ি চালিয়ে। মন্টানার ভেতর দিয়ে নাকি যায়নি কখনো। ওরিগন আর ওয়াশিংটনও দেখেনি। এবার সব দেখতে চায়। আরও যুক্তি আছে, গাড়ি চালানোর সময় নাকি তার মগজ সবচেয়ে বেশি কাজ করে। তার বিশ্বাস সাংঘাতিক কোনো আবিষ্কারও করে বসতে পারে ওই সময়। এ সুযোগ কোনো মতেই হারাতে রাজি নয়। হেসে ফেলল মূসা। মা, এতই যখন দুশ্চিন্তা, নানার সঙ্গে তুমিও চলে যাও না কেন? ঘর নিয়ে ভেবো না, আমি আর বাবা মিলে সামলে নিতে পারবো। আমি? মাথা খারাপ? ভালো করেই জানিস বাবার সঙ্গে 10টা সেকেন্ডও বনে না আমার। গাড়িতেই খুনোখুনি বেঁধে যাবে। তার চেয়ে এক কাজ কর, তুই চলে যা, বেড়াতে খারাপ লাগবে না। চোখ বড় বড় হয়ে গেল মূসার। মা,
সত্যি বলছো? বলছি। যাওয়ার ব্যবস্থা আমি করব, তবে একটা শর্ত আছে। বাবাকে সব গোলমাল থেকে দূরে রাখতে হবে। পুলিশ তাকে ধরবে না, সে কারো মাথা ফাটাবে না, তুই সব ঠেকাবি। আমার সাধ্যমতো চেষ্টা আমি করব, কিন্তু নানাকে একা সামলানো খুবই কঠিন, এই তো। আমিও সেটা জানি, সেজন্যই ভাবছি আরেক কাজ করা যেতে পারে। তোরা তিনজনেই চলে যা, ঘোষণা করলেন তিনি। তিন গোয়েন্দাকে ভাড়া করতে রাজি আছি, প্রয়োজনে খরচপাতিও দেব। আমার বাবাকে পাহারা দিয়ে নিরাপদে নিউ ইয়র্ক পৌঁছে দিতে হবে। সেখানেও তার নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। হাসল কিশোর। চকলেট মেশানো বড় একটা বিস্কুটের আধখানা কামড়ে কেটে নিয়ে বলল, কিন্তু আন্টি, আমরা গোয়েন্দা, বডিগার্ড নই। তা ঠিক, গোয়েন্দা আর বডিগার্ড এক নয়, মেনে নিলেন মিসেস আমান। কিন্তু গোয়েন্দারা আর কোনো কাজ করতে পারবে না এমনও কোনো বিধি নিষেধ নেই। বডিগার্ডই ভাবছো কেন? বেড়াতে যাচ্ছ, সেই সময় একজন লোকের কিছুটা খেয়াল রাখছো, এই তো। বিনিময়ে বেড়ানোর খরচটা পাবে। বডিগার্ডের সে খারাপ, ফোরন কাটল মুসা। মানুষের কেয়ারটেকার। তবে গাড়িতে করে নিউ ইয়র্ক যাওয়া সত্যি লোভনীয়। এদিক বিবেচনা করে যে কোনো কাজ করতে রাজি আছি আমি। কিশোরের দিকে তাকালো সে। কি বলো? কিশোর তাকালো রবিনের দিকে। নথি গবেষকের মতামত চায়। আমি রাজি, বলে দিল রবিন। মুসার নানা আমাদেরও নানা, তার কেয়ারটেকার হতে আপত্তি নেই আমার। কিন্তু নানাটা কি জিনিস ভাবতে হবে, চিন্তায় পড়ে গেছে মুসা। বেরিয়ে না শেষে পস্তাতে হয়। কেন? ভুরু নাচালো কিশোর। নানার কেয়ারটেকার হওয়ার চেয়ে খ্যাপা গন্ডারের কেয়ারটেকার হওয়া অনেক সহজ। সব কিছুতে সন্দেহ, মেজাজের ঠিক ঠিকানা নেই। এই ভালো তো এই খারাপ, প্রতি মুহূর্তে কত আর সামলানো যায়। তা বটে, একমত হলেন মা। বাবার ধারণা, তার মতো সৃষ্টিশীল মানুষদের পেছনে সবসময় লোক লেগে থাকে। বলে, পাগল, মাথায় সিট। আর চোখে তাকায়, ব্যঙ্গ করে, উল্টোপাল্টা কথা বলে। রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া বাঁধালে দোষ দেয়া যায় না। আরেক ধরনের লোক আছে, তারাও পিছে লাগে। তারা আবিষ্কারের ফর্মুলা ছিনিয়ে নিতে চায়। সেজন্যেই এত সন্দেহ। টেলিফোন বাজলো। সেদিকে তাকিয়ে ভুকুটি করলেন মিসেস আমান। কে আবার করলো? উঠে দাঁড়ালো মুসা। তুমি বসো, আমি ধরছি। রিসিভার কানে ঠেকিয়ে হ্যালো বলল সে। নীরবে শুনতে লাগলো ওপাশের কথা। তারপর বলল, মাকে বলছি। রিসিভার রেখে ঘুরে দাঁড়ালো সে। মা, মিস্টার পেত্রি, নানার বাড়ির উল্টো দিকে যার বাড়ি। আজ নাকি নানার সঙ্গে তার দাবা খেলার কথা ছিল। গিয়ে দেখেন নানা নেই। সারা বাড়ি খুঁজেছেন, কোথাও পাননি। পেছনের দরজা খোলা, রান্নাঘরের সিঙ্কের কল খোলা, পানি পড়ছে। এখনই পুলিশকে খবর দিতে বললেন। হয়তো ঘুরতে বেরিয়েছে, চলে আসবে। এত তাড়াতাড়ি পুলিশে খবর দেওয়ার দরকার নাই। মা, গাড়িটা নাকি ড্রাইভওয়েতেই আছে। হাঁটতে গেলেও কি দরজা খোলা রেখে যেত? কলই বা খোলা কেন? তাও কথা। চল যাই। উঠে দাঁড়ালো কিশোর। আপনার যাওয়া লাগবে না আন্টি, আগে আমরাই যাই। তিন গোয়েন্দার আসল কাজ পাওয়া গেছে, রহস্য। দরকার হলে আপনাকে ফোন করব। 2। মিস্টার রাবাতের বাড়ির সামনে পায়চারি করছেন মিস্টার পেত্রি। রোগাটে শরীর, চুলের অনেকখানি ধূসর হয়ে এসেছে। মুখের বাদামি চামড়া কুচকানো। বসন্তের এই উজ্জ্বল আলোকিত দিনেও মুখ বাদলের মেঘলা আকাশের মতো অন্ধকার। মুসাকে বললেন, তোমার নানার স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না। দাবা খেলার কথা দিয়ে কখনো মিস করেনি। তাছাড়া আগের খেলায় হেরে গিয়ে ক্ষেপে আছে আমাকে হারানোর জন্যে। কোনো ব্যাপারেই হার সহ্য করতে পারে না সে। জানি,
পেত্রির সঙ্গে মুসাও একমত। সামনের দরজায় তালা নেই। ভেতরে ঢুকলো তিন গোয়েন্দা। পেছন পেছন এলেন পেত্রি। নিশ্চয় খারাপ কিছু ঘটেছে। এভাবে দরজা খুলে কল ছেড়ে রেখে দূরে যাওয়ার কথা নয়। কোনো কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। হয়তো এমন কিছু চোখে পড়েছিল, কল বন্ধ করার কথাও মনে ছিল না। রান্নাঘরে ঢুকলো গোয়েন্দারা। সিঙ্কের উপর কলটার দিকে তাকালো কিশোর। ভঙ্গি দেখে মনে হলো তার প্রশ্নের জবাব চাইছে ওটার কাছে। বিড়বিড় করে বলল, পানি গরম করতে যাচ্ছিলেন। কেতলির ঢাকনা খোলা। সিঙ্ক থেকে পানি নেয়ার সময় জানালা দিয়ে সত্যি কিছু চোখে পড়েছিল তার। কি? জানালা দিয়ে বাইরে তাকালো সে। ভাবছে, কি দেখেছিলেন রাবাত? লনের একটা অংশ চোখে পড়ছে। তার ওপারে সুন্দর করে ছাটা পাতাবাহারের বেড়া আলাদা করে দিয়েছে পাশের বাড়ির সীমানাকে। এ পাশটা কেমন পরিচ্ছন্ন, ও পাশটা তেমনি নোংরা, আগাছা হয়ে আছে। কেউ কাটে না। বাড়িটাও মেরামত হয় না কতদিন কে জানে। দরজার পাল্লা আর জানালার ফ্রেমের রং মলিন হয়ে গেছে, উঠে গেছে অনেক জায়গায়। ছাদের অবস্থা আরো খারাপ। বাড়ি ছেড়ে দেওয়ার কথা ভাবছে নাকি বাড়ির মালিক? না হলে এত অযত্ন কেন? ওটা কার বাড়ি? পেত্রিকে জিজ্ঞেস করলো কিশোর। হ্যারিস মিলারের। হাত নেড়ে মুসা বলল, না না, ওখানে যায়নি। ছায়া দেখতে পারে না একজন আরেকজনের, দেখলেই ঝগড়া। কিন্তু কেউ একজন গেছে ওই পাতাবাহারের বেড়া ফাঁক করে। দেখো, ডাল ভেঙে আছে, ভাঙা গোড়াটা এখনো সাদা। তার মানে গেছে যে বেশি দেরিও হয়নি। রান্নাঘর থেকে বেরিয়ে উঠান দিয়ে বেড়ার দিকে এগোলো ওরা। বিড়বিড় করে নিজেকেই বোঝালো যেন কিশোর বেড়াটা বেশি উঁচু না। মিস্টার রাবাতের পক্ষে ডিঙিয়ে যাওয়া সম্ভব। তার পায়ে লেগেই ডালগুলো ভেঙে থাকতে পারে। গুঙিয়ে উঠলেন পেত্রি। আবারও ঢুকলো। আগেরবার কি কাণ্ডটাই না করলো। গুলি করার জন্য বন্দুক বের করে ফেলেছিল মিলার। পাশের বাড়ি মিসেস ডনিগান পুলিশকে ফোন না করলে খুনি হয়ে যেত একটা। পুলিশের কাছে অভিযোগ করেছে রাবাত। মিলার নাকি তার ঘাস কাটার মেশিন চুরি করেছে। আর মিলার বলেছে রাবাত তার গ্যারেজের তালা ভেঙে ঢুকেছে। পুলিশ একটা মিটমাট করে দিয়ে গেছে বটে, তবে তাতে কোনোই সমাধান হয়নি। শত্রুতা বন্ধ হয়নি দুজনের, হবেও না। তাই নাকি? চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। আবারও ঢুকে থাকলে তো খারাপ কাজ করেছেন, ধরে আনা দরকার। গেলে তো আনবে, দেখি গিয়ে। বেড়া ডিঙানোর সময় আরো কয়েকটা ডাল ভাঙল কিশোর। তার সঙ্গী হলো মুসা আর রবিন। দ্বিধা করতে লাগলেন পেত্রি। তবে শেষ পর্যন্ত থাকতে না পেরে তিনিও ঢুকলেন মিলারের বাড়িতে। অনেক ঘুরে পুরানো বিল্ডিংটার দিকে এগোলো চারজনে। বেশি দূর যেতে হলো না। বাড়ি ছাড়িয়ে একটা গ্যারেজ, তার ওপাশে কাঁচ আর কাঠের তৈরি একটা গ্রিন হাউস। বাড়িটার মতো অবহেলার শিকার নয় এটা। কাঠের ফ্রেমগুলোতে নতুন সাদা রং করা। দেয়াল আর ছাদের কাজগুলো পরিষ্কার, তবে কুয়াশা পড়েই বোধহয় ঘোলা হয়ে আছে। হঠাৎ গ্রিন হাউসের আরেক প্রান্ত থেকে দরাজ গলায় ছড়া গান শোনা গেল। এবার তুমি কোথায় যাবে, পাজির রাজা মিলার? ঘাটটি তোমার মোটকে দেবে। পুলিশ ক্যাপ্টেন প্রেসার। খাইছে, বলে উঠল মুসা। না না। কথা শুনে ওপাশ থেকে প্রশ্ন হলো, কে? গ্রিন হাউসের পাশ দিয়ে বেরিয়ে এলেন রাবাত। লম্বা ছিপছিপে শরীর, বয়সের তুলনায় অনেক শক্ত সমর্থ এখনো। মুসার চুলের মতোই খুলি কামড়ে আছে কুচকানো তারের মতো কোকড়া চুল, তবে অত কালো নয়। বয়সের রং লেগেছে তাতে, ধূসর হয়ে গেছে। ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে বললেন, আরে তুই মুসা? ও তোমরাও এসেছ? রবিন আর কিশোরকে বললেন।
পেয়েত্রী, মাফ করে দাও ভাই, তোমার সঙ্গে দাবা খেলার কথা ছিল, দাঁড় করিয়ে রাখলাম। দাঁড় করিয়ে তাতে কিছু মনে করছি না তাতে কিছু মনে করছি না, কিন্তু ভয়টা পাওয়ালে কেন? আর কিছুক্ষণ না দেখলে পুলিশকে ফোন করতাম। তোমার মেয়েই দেরি করতে বলল। এখানে মরতে এলে কেন? আগের বারে আক্কেল হয়নি? মরতে নয়, মরতে নয়, মারতে, হাসি মুখে জবাব দিলেন রাবাত মিলারকে। হাতের পেন্সিল কাটার ছুরিটা দেখালেন, এটা দিয়ে। সর্বনাশ, খুন করতে এসেছিলে? মাথা নাড়লেন রাবাত। না, গ্রিন হাউসের তালা খুলতে। জানালা দিয়ে দেখলাম ও বেরিয়ে যাচ্ছে, সুযোগটা ছাড়লাম না। অদ্ভুত দৃষ্টিতে নানা দিকে তাকালো মোসা। মিলারকে খুন করার সঙ্গে গ্রিন হাউসের তালা খোলার কি সম্পর্ক বুঝতে পারল না। ভাবলো, নানার মাথাটা বোধহয় পুরোপুরি গেছে। গ্রিন হাউস খুলতে গেছিলে কেন? দেখে আয় উকি দিয়ে, তাহলেই বুঝবি। গ্রিন হাউসে আর কি থাকবে? শাকসবজি নয় তো অন্য কোনো ধরনের উদ্ভিদ। দেখার আগ্রহ হলো না মোসার। যাই বলো নানা, মিস্টার মিলার ইচ্ছে করলে এখন তোমাকে হাজতে পাঠাতে পারেন, চুরি করে তার বাড়িতে ঢুকে তালা ভাঙার অপরাধে। কচু করবে, আমি কিচ্ছু ভাঙিনি। দরজাটা খোলার চেষ্টা করেছি কেবল, আমার জিনিসটা বের করে নেয়ার জন্যে। ওই টিনটা দেখেছিস? অত ম্যালাথিয়ন আছে, ওতে ম্যালাথিয়ন আছে। গত সপ্তাহে বেকারের দোকান থেকে কিনেছিলাম, আমার চীনা এলম গাছটাতে স্প্রে করার জন্যে। হঠাৎ দেখি টিন গায়েব। আরও একটা জিনিস নেই, একটা কর্নিক, ওই যে গ্রিন হাউসের মধ্যে পড়ে আছে, আমারটাই। পুলিশের কাছে গিয়ে এখন বললে কোমরে রশি বেঁধে নিয়ে যাবে না? আগেরবার চুরি করেছিল ঘাস কাটার যন্ত্র, এবার করেছে কর্নিক আর পোকা মারার ওষুধ। এসব কেনার টাকা তার যথেষ্ট আছে। শয়তানিটা করে শুধু আমাকে খেপানোর জন্যে। আমার কাজে অসুবিধা হতে দেখলে মজা পায়। অত বড় শয়তান, অথচ অর্কিড ক্লাবে গিয়ে কি ভালো মানুষটাই না সেজে থাকে, ভালো মানুষটি না সেজে থাকে। আহা, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। বাড়ির বাগানে ঘাস হয়ে থাকে আধ হাত লম্বা, কাটার নাম নেই। ওদিকে সারাদিন গ্রিন হাউসে পড়ে থেকে অর্কিড জন্মায়। ছাগল আর কাকে বলে? ঘাস না কেটে অর্কিড জন্মালে দোষটা কোথায়? ছাগল হয় কি করে? সেটাও মাথায় ঢুকলো না মুসার। নানার মাথার স্থিরতা সম্পর্কে সন্দেহ আরো বাড়ল। বলল, না না, ওগুলো তোমার জিনিস কি করে বুঝলে? রেগে উঠলেন রাবাত। তোর মতো গাধা নাকি আমি, নিজের জিনিস চিনব না? ছাউনিতে ঢুকে দেখি জিনিসগুলো নেই, তারপর দেখি পাতাবাহারের ডাল ভাঙা। মগজটা এখনো এত বুড়ো হয়নি যে কি ঘটেছে বুঝতে পারবো না। মিলারের ড্রাইভওয়েতে গাড়ির শব্দ হলো, থামলো গাড়িটা। সংক্ষিপ্ত হলেন পেত্রী, রাবাতের হাত ধরে টানলেন।
ওই বুঝি এলো, চলো চলে যাই। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিলেন রাবাত। যাব কেন? ওর মতো চোর নাকি? আমার জিনিস না নিয়ে যাব না। গ্যারেজের কোণ ঘুরে বেরিয়ে এলো গাট্টা গোট্টা এক লোক। ঘন পুরু ভুরুর নিচে কোটরে বসা চোখে যেন আগুন জ্বলছে। তাকে দেখেই বলে উঠলেন রাবাত, হ্যারিস মিলার, আবার চুরি করেছ তুমি? গ্রিন হাউজে আছে, জলদি বের করে দাও। ম্যালাথিয়নের টিন আর কর্নিকটা আমার। কি প্রমাণ আছে তার? সমান তেজে জবাব দিলেন মিলার। তুমি বেরো আমার বাড়ি থেকে, নইলে পুলিশ ডাকবো। চাপ দিয়ে কটাত করে ছুরির ফলা বন্ধ করে ফেললেন রাবাত। বন্ধ ছুরির মাথা মিলারের দিকে তুলে ধরে শাসালেন, প্রমাণ না? আবার যেও চুরি করতে, বুঝবে মজা। এখন থেকে তককে তককে থাকবো আমি। খালি ধরতে পারলে হয় একবার। ঘাস কাটার যন্ত্র দিয়ে তোমার চুল ছেটে না দিয়েছি তো আমার নাম রাবাত নয়। আরে যাও যাও, যা পারো করো। এখনো এখন বেরো, নইলে। কি করবে? কোমরে হাত দিয়ে দাঁড়ালেন রাবাত। কি করবে? চোর কোথাকার, চুরিতেও চুরি, আবার সিনা জুরি। মিলারের চোখে ভয়ের ছায়া দেখতে পেল কিশোর। বুঝলো মুখে যতই বড় বড় কথা বলুক, রাবাতকে ভয় পায় সে। অবশ্য সেজন্যে মিলারকে দোষ দেয়া যায় না। খেপামোষ বা গন্ডারকে কে না ভয় পায়। মারামারি বেঁধে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি নানার হাত ধরে টান নিল মুসা। না না, দোহাই তোমার, থামো, এসো যাই। ঝাড়া দিয়ে আবার হাত ছুটিয়ে নিলেন রাবাত। এই সর, কথার মাঝখানে কথা বলতে আসবে না। মুসাও দমল না। তুমি আসবে না? তুমি আসবে না? মাকে ফোন করব? ঝাঁঝিয়ে উঠলেন রাবাত। হ্যাঁ হ্যাঁ, করগে। না, তোর মাকে কি আমি ডরাই? তবে আর দাঁড়ালেন না তিনি। গটমট করে গ্রিন হাউজের কাছ থেকে সরে এসে বেড়ার দিকে এগোলেন। পিছু নিল 3 গোয়েন্দা। পেত্রী রয়েছেন সবার পেছনে, দুর্বল ভঙ্গিতে হাঁটছেন। খুনো খুনের ভয়ে কুকড়ে গিয়েছিলেন। যা কাণ্ড করো না, তোমার কাছে আসাই বাদ দিতে হবে, অনুযোগ করলেন তিনি। আমি বলে দিলাম, এরকম চলতে থাকলে খুনের দায়ে জেলে যাবে একদিন। আমি কি ইচ্ছে করে করি নাকি? আশেপাশে বদলোক থাকলে এই হবে। পাতাবাহারের বেড়া ডিঙিয়ে নিজের সীমানায় ঢুকলেন রাবাত। তাই তো বলি, একটা পড়শি প্রতিরোধ সংগঠন করা উচিত আমাদের। তাহলে ভোটাভুটির মাধ্যমে ঠিক করা যাবে কাকে রাখবো কাকে নয়। তখন তোমাকে নিয়েও ভোট হতে পারে। মুখের উপর বলে দিলেন পেত্রী। নিজেকে অত ভালো ভাবার কোনো কারণ নেই। ভোট দিয়ে তোমাকেও তাড়াতে পারে। বাজে বকো না, গজগজ করে বললেন রাবাত। খেললে এসো, নইলে ভাগো। অহেতুক সময় নষ্ট করো না। কেতলিতে ফুসা বাষ্পের ফোঁস শব্দ বেরোলো পেত্রীর নাক থেকে। তবে চলে গেলেন না। রাবাতের পিছু পিছু লিভিং রুমে ঢুকলেন। রান্নাঘরে রাখা টেলিফোনের দিকে এগোলো মুসা। রিসিভার তুলে বাড়ির নম্বরে ডায়াল করলো। মাকে উৎকণ্ঠা মুক্ত করে রিসিভার রেখে দিল সে। কিশোরের দিকে তাকালো, মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি বুঝলে? যাবে নানার সঙ্গে? তাতে তাকে সামলানো সম্ভব? সন্দেহ ফুটল কিশোরের চোখে, তারপর উজ্জ্বল হলো। এসে বলল, সহজ হবে না কাজটা, তবে একঘেয়ামিতে ভুগতে হবে না আমাদের, এটা বলতে পারি। 3 পরের হপ্তায় বাবাকে বাড়িতে দাওয়াত করলেন মিসেস আমান। বাবার পছন্দের সমস্ত খাবার তৈরি করে তার সামনে দিলেন। কাপে কফি ঢালতে ঢালতে বাবাকে পটানোর চেষ্টা করলেন। মুসা, কিশোর আর রবিন তার সঙ্গে নিউ ইয়র্কে বেড়াতে গেলে যে মন্দ হয় না, ইনিয়ে বিনিয়ে বললেন সে কথা। বোঝালেন ওদের জন্য এটাকে শিক্ষা সফর হিসেবে ধরে নেওয়া যেতে পারে। উপরে পুরু করে মাখনের স্তর দেয়া চকোলেট কেকে বড় বড় কামড় বসালেন রাবাত।
কথা বলতে অসুবিধে। বুড়ো কুচকে মেয়ের দিকে তাকালেন। অমন করো কেন বাবা? কণ্ঠস্বর আরো কোমল করলেন মিসেস আমান। ছোটদের জন্য বেড়ানো একটা বিরাট শিক্ষা। তুমিই তো বলতে আমাকে বই পড়ে এ জ্ঞান অর্জন করা যায় না। আমাকে নিয়ে যেতে। সবচেয়ে মনে পড়ে কার্লস ব্যাড ক্যাভার্নে বেড়াতে যাওয়ার কথা। কি যে ভালো লাগে ভাবতে। আমার সঙ্গে মার সঙ্গে কত ভালো ব্যবহার করতে তুমি। মনে আছে বাবা? মা মারা যাওয়ার পরই তুমি গেলে বদলে। সেই আগের তুমি আর এখনকার তুমিতে যে কত তফাৎ, যদি বুঝতে। তখন তোমাকে ঋষি মনে হতো আমার বাবা, আর এখন পাগল। না না, তা নয়, তাড়াতাড়ি বললেন মিসেস আমান। তবে মেজাজটা যে তোমার ভালো থাকে না, এটা ঠিক। শোনো বাবা, আমার একটা কথা রাখো। ওদেরকে তুমি নিয়ে যাও। আমি কথা দিতে পারি ওরা তোমার বিরক্তির কারণ হবে না। খুব ভালো ছেলে ওরা, দায়িত্বশীল। নীরবে কেক খাওয়া শেষ করলেন রাবাত। কফির কাপে চুমুক দিয়ে নামিয়ে রাখলেন। চিনি হয়নি, আরো 1 চামচ চিনি মেশালেন। তারপর তাকালেন মেয়ের দিকে। কুঁকড়ে গেলেন মিসেস আমান। ওই দৃষ্টি তার চেনা। কারো মনের ভেতরটা পর্যন্ত দেখে নেয়ার ক্ষমতা আছে ওই দৃষ্টির। অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন তিনি। তোর ধারণা দারোয়ান দরকার আমার? রাবাত বললেন। দারোয়ান তুই ভালোই জোগাড় করেছিস। নাক টিপলে এখনো দুধ বেরোয়। আমাকে কি পাহারা দেবে ওরা? সে কি আমি জানি না। বিশ্বাস করো, পাহারা দেওয়ার জন্য ওদেরকে সঙ্গে দিচ্ছি না বাবা। বরং ওদের দেখে শুনে নিয়ে যাওয়ার জন্যই তোমার সঙ্গে দিতে চাইছি। গাড়িতে করে সে নিউ ইয়র্ক যাওয়া আমারই লোভ হচ্ছে। সংসারের ঝামেলা না থাকলে। হাত নেড়ে মেয়েকে থামিয়ে দিলেন রাবাত। কাটা কাটা স্বরে বললেন, থাক, অত কথা বলতে হবে না, আমি বুঝে গেছি। মিস্টার আমানের দিকে ফিরলেন তিনি। একেবারে চুপ হয়ে আছেন মুসার বাবা। শ্বশুরের সঙ্গে তর্ক করতে রীতিমতো ভয় পান। তর্কটা শুধু তর্কে সীমাবদ্ধ থাকলে এতটা পেতেন না, কিন্তু লড়াই বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্যে পারত্যপক্ষে কথা বলতে চান না শ্বশুরের সঙ্গে, এড়িয়ে যান। এই মেয়া, তোমার কি বক্তব্য? জামাইকে প্রশ্ন করলেন রাবাত। দারোয়ান দরকার আছে আমার? সেরে সেরে এই ভয়টা তিনি করছিলেন। তাকে না কোনো প্রশ্ন করে বসেন। বড় করে ঢোক গিললেন। লম্বা দম নিলেন। সাবধানে শব্দ বাছাই করে বললেন, না না, দারোয়ান লাগবে কেন? তবে মাঝে মধ্যে সবারই কম বেশি অন্যের সাহায্য প্রয়োজন হয়। আমার হয় না, কর্কশ কণ্ঠে বললেন রাবাত। তোমরা ভাবছো রাস্তায় গন্ডগোল করে আমি জেলে যাব, সেটা ঠেকাবে তোমাদের দারোয়ানরা? তোমাদের ভাবসাব দেখে মনে হচ্ছে রোজই একবার করে জেলে যাই আমি। অ্যারেস্ট হয়েছিলাম যে, সে কথা মনে করিয়ে দিতে চাও। কিন্তু কেন গিয়েছিলাম? নিজের গাছ বাঁচাতে প্রতিবাদ করতে গিয়ে। একে তুমি মারামারি বলতে পারো না। ধরো এখন তোমার সামনে থেকে জোর করে এই টেলিভিশনটাকে তুলে নিয়ে যেতে চাইলো, বাধা দেবে না? সেই বাধাটাই আমি দিয়েছিলাম। পুরো দোষটা ছিল পার্ক ডিপার্টমেন্টের। আমার গাছ পোকায় খায়, পোকায় খেয়ে মারুক, না ঝড়ে উড়ে যাক, তাতে ওদের কি? সেটাই বলতে গিয়েছিলাম। তাতে আমি হয়ে গেলাম পাগল, বদ্ধ, উন্মাদ। শ্বশুরের মার মুখমূর্তি দেখে ঘাবড়ে গেলেন আমান। চুপ করে রইলেন। এখন তর্ক করতে যাওয়ার ফল হবে ভয়ঙ্কর। জ্বলন্ত চোখে মুসার দিকে তাকালেন রাবাত। দম বন্ধ করে ফেলল মুসা। ধমক দিয়ে জিজ্ঞেস করলেন রাবাত, এই, সত্যি করে বলো, সত্যি করে বল, তোদেরকে দারোয়ান হিসেবে আমার সঙ্গে দেয়ার কথা ভাবা হচ্ছে না? ঢোক গিলল মুসা। আসল কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রেগে গেলেন মিসেস সামান। গলা চড়ে গেল তার। তাতে কি হয়েছে? তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কথাই যদি ভাবা হয়, ক্ষতিটা কি? তোমার পোকা, তোমার পাকা খেতে মই দেয়া হচ্ছে নাকি? তুমি ভেবেছো তুমি ধমকাতে থাকবে আর সবাই তা সহ্য করবে? আমি বলছি, ভালো করে শুনে রাখো,
আমি বলছি ওরা যাবে তোমার সঙ্গে। হয় ওরা যাবে, নয়তো তোমার নিউ ইয়র্ক যাওয়া বন্ধ। এতক্ষণ ভালোভাবে বলেছি, শোনোনি। এই, আমি বাঁকা হলাম। দেখি তুমি কি করতে পারো। আতঙ্কিত হয়ে পড়ল মুসা। বাবা আর মেয়ে কেউ কারো চেয়ে কম যায় না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ রে বাঁচাও। কি জানে কি ঘটে যায়। নানার মেয়ে খেপেছে। কারো দিতে কারো দিকে তাকালেন না আর রাবাত চুপচাপ কাপের কফি শেষ করলেন, তারপর মুখ খুললেন। মেয়ের দিকে তাকালেন না, কণ্ঠস্বরও নরম করলেন না। খসখসে গলায় বললেন, আমার যা ইচ্ছে আমি তাই করব। কারো বাধা মানতে আমার বয়ে গেছে। আমি ঠিক করেছি ছেলেগুলোকে আমি সঙ্গে নেব, তবে দারোয়ান হিসেবে নয়। এত লম্বা পথ মুখ বুজে থাকা যাবে না। কথা বলার জন্যও কাউকে দরকার। তার জন্যে ছোটরাই উপযুক্ত। বুড়োগুলো নানা ফেকরা, নানা ঝামেলা। তর্ক ছাড়া কিচ্ছু বোঝে না, বেশি পেকে যায় তো। আর চোখে মেয়ে আর জামাইয়ের দিকে তাকালেন তিনি। পেত্রী কিংবা কক বিলাটকে নিতে পারতাম, কিন্তু বেড়াতে বেরোলেই বিশাল এক সুটকেস সঙ্গে নেবে পেত্রী। তাতে থাকবে হাজার রকমের ওষুধপত্র। কক হলো বিমার লোক, চাকরি থেকে অবসর নিয়েছে, তবু শুধু বিমা বিমা। দুনিয়ায় যেন এছাড়া আর কোনো বিষয়ই নেই। সুতরাং মুসা এবং তার দুই দোস্ত আসতে পারে আমার সঙ্গে। মুসা, স্কুল ছুটি হতে আর কতদিন? 2 হপ্তার বেশি না নিশ্চয়। ঠিক আছে, অপেক্ষা করতে পারবো আমি। তোদের স্কুল ছুটি হলেই রওনা হব। জুনের শুরুতে যাত্রা করব আমরা। অতিরিক্ত গরম পড়ার আগেই খোলা অঞ্চল পেরিয়ে যেতে পারবো। ফিরে আসবো কানাডার ভেতর দিয়ে। ভাবতে কেমন লাগছে রে তোর? লাফিয়ে উঠল মুসা। আর বলো না নানা, দম আটকে আসছে আমার। স্কুলটা যে কবে ছুটি হবে সহ্য করতে পারছি না। রবিন আর কিশোরকে সুখবরটা জানানোর জন্য ফোনের দিকে প্রায় উড়ে গেল সে। স্কুলের ফাঁকে ফাঁকে এরপর দীর্ঘযাত্রার প্রস্তুতি চলল। বাড়িতে জরুরি কোনো কাজ নেই, তাই মা বাবার কাছ থেকে অনুমতি নিতে রবিনের তেমন অসুবিধে হলো না। তবে কিশোরকে নিয়ে ঘাপলা বাঁধাতে চাইলেন মেরি চাচি। ইয়ার্ডে প্রচুর কাজ। তিনি ভেবেছিলেন স্কুল ছুটি হলে বাড়তি কাজগুলো কিশোরকে দিয়ে করিয়ে নেবেন। কিশোর তাকে বোঝাতে চাইল, শোনো, কাজ তো সারা জীবনই করা যাবে, করতে হবেও, কিন্তু এরকম সুযোগ আর আসবে না। তাছাড়া এসব ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে, বুদ্ধি বাড়ে, চিন্তাশীল হতে শেখায় মানুষকে। তোর কি চিন্তা করার অসুবিধা নাকি? বুদ্ধিও কম না, যা আছে তাতেই এক এক সময় ভয় হয় মাথাটা না বিগড়ে যায়। চিলেকোঠা থেকে একটা স্লিপিং ব্যাগ বের করে আনলেন মেরি চাচি, রোদে শুকাতে দিলেন। সেটা দেখে আশা হলো কিশোরের। তার মানে যেতে দিচ্ছ তুমি আমাকে? জবাব না দিয়ে প্রশ্ন করলেন চাচি, জুন মাসে মিনেসোটার আবহাওয়া কেমন থাকে জানিস? বিউটিফুল, জবাব দিয়ে দিলেন কাছে দাঁড়ানো রাশেদ পাশা। দাঁতের ফাঁক থেকে পাইপ সরিয়ে বললেন, চমৎকার। চাচার সমর্থন পেয়ে চোখ উজ্জ্বল হলো কিশোরের। চাচি বলল চাচিকে বলল, তুমি হিসেবগুলোর কথা ভাবছো তো? যাও, বেড়াতে যাওয়ার আগেই সব শেষ করে দেব। আর কোনো অসুবিধা আছে? এতক্ষণে হাসি ফুটল মেরি চাচির মুখে। কিশোর যখন কথা দিয়েছে, ধরে নেওয়া যায় কাজটা হয়ে গেছে। হিসেব মেলানোটা সাংঘাতিক ঝামেলার কাজ মনে হয় তার কাছে। অবশেষে ছুটি হলো স্কুল। জুনের এক কুয়াশা ঢাকা সকালে নিজের গাড়িতে করে 3 গোয়েন্দাকে মিস্টার রাবাতের বাড়ি নামিয়ে দিয়ে গেলেন আমান। সুটকেস সুটকেস এনেছে ওরা, তবে স্লিপিং ব্যাগ আনেনি। সাপ মানা করে দিয়েছেন রাবাত, বাইরে ক্যাম্প করে ঘুমানো চলবে না। বলেছেন বাইরে রাত কাটানোর বয়স আমার নেই। এটাই হয়তো জীবনের শেষ অ্যাডভেঞ্চার। অতএব কেপটেমি করে দিনহীনের মতো দিনগুলো না কাটিয়ে মোটেলে থাকবো, যতটা সম্ভব আরামে কাটাবো। নানার মতো অত বয়স না হলেও
বয়স হয়েছে তার পুরানো বিশাল বুইক গাড়িটার। তবে যথেষ্ট সমর্থ এখনো, দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে। রওনা হলো ওরা। গেটের কাছে দাঁড়িয়ে রইলেন আমান। শেষবারের মতো বাবাকে বিদায় জানানোর জন্যে পেছনে ফিরে হাত নাড়ল মুসা। কিশোরও তাকালো। দুজনেরই চোখে পড়ল রাবাতের বাড়ির কোণ থেকে চুপি চুপি বেরিয়ে আসছে গাট্টা গোট্টা একজন মানুষ। ঝোপের আড়ালে অর্ধেক শরীর আড়াল করে তাকিয়ে দেখছে রাবাত সত্যি সত্যি চলে যাচ্ছেন কিনা। হ্যারিস মিলারকে চিনতে পারল দুই গোয়েন্দা। খালি পেয়েই ঢুকে পড়েছে, একটা সেকেন্ডও নষ্ট করেনি। বিড়বিড় করল মুসা, মতলবটা কি? কিশোর জবাব দেওয়ার আগেই সামনের সিট থেকে গ্যাগ করে উঠলেন নানা। কি বলছিস? কিছু না, তাড়াতাড়ি বলল মুসা। ভাবছি শান্তা বারবার আর ওই রেস্তোরাঁটায় থামবে কিনা, ওই যে যেটাতে ঘরের বাইরে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা আছে। ভালো বলেছিস, খুশি হয়ে উঠলেন রাবাত। নাতির মতোই খাওয়ার ব্যাপারে তারও প্রবল আগ্রহ। হয়তো তার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে ক্ষমতাটা পেয়ে গেছে মুসা। আমার তো খিদে পেট জ্বলছে, নাস্তা না খেয়ে আর পারবো না। অবাক হলো মুসা। নাস্তা না খেয়েই বেরিয়েছ? মনে নেই? প্যাসিফিক কোস্ট হাইওয়ে ধরে নতুন উদ্যমে গাড়ি হাঁকালেন রাবাত। মুচকি হাসল কিশোর। মেজাজ ভালো আছে রাবাতের, তবে বেশি আশা করা ঠিক না। কখন যে কি কারণে খেপে যাবেন আন্দাজ করাও সম্ভব নয়। 4 নাস্তা নয়, ভরপেট ভোজন হলো শান্তা বারবারায় পৌঁছে। পুরনো একটা বাড়ির চত্বরে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা। ক্যালিফোর্নিয়ার সেই স্প্যানিশ কলোনির যুগে তৈরি হয়েছিল বাড়িটা। কুয়াশা তাড়িয়ে বেরিয়ে এসেছে রোদ, বাতাস পরিষ্কার তাজা। খুব সুন্দর, রাবাত বললেন। যতই এগোবো আবহাওয়া আরো ভালো হবে। যতই উত্তরে এগোলো ওরা, শুধু আবহাওয়া নয়, প্রকৃতিরও রূপ বদল হতে থাকলো। কখনো সাগরের কিনার দিয়ে গেছে পথ, তীরে আছে পড়া ঢেউয়ের একেবারে ধার ঘেঁষে। কখনো পাহাড়ের চূড়ার কাছ দিয়ে, ওখান থেকেও সাগর চোখে পড়ে। গ্যাভিওটা ছাড়িয়ে কয়েক মাইল এসে পাওয়া গেল একটা সুড়ঙ্গ। রাস্তা গেছে তার ভেতর দিয়ে। সুড়ঙ্গের অন্য পাশে বদলে গেল প্রকৃতি। সাগরের ঢেউয়ের বদলে এখানে দেখা গেল সরু গরু বাছুরের পাল। শীতের বর্ষণের শেষে মাঠের ঘাস এখন সবুজ ছড়ানো। সর্ষে ক্ষেতে সবুজের মাঝে বিছিয়ে থাকা হলুদ ফুলকে লাগছে বিশাল হলুদ চাদরের মতো। ঢালের গায়ে তৃণভূমিতে চড়ছে গরু ঘোড়া। মহানন্দে ছোটাছুটি করে বেড়াচ্ছে বাছুর আর ঘোড়ার বাচ্চা। দুপুরের পর বিকেলের শুরুতে আবার সাগরের দেখা পাওয়া গেল। ওই যে পিজমো বিচ, রাবাত বললেন। মুসা, তোর মা তখনও হয়নি। তোর নানিকে নিয়ে বেড়াতে আসতাম এখানে, সাগরের পাড়ে ঝিনুক খুঁজে বেড়াতাম। বহু বছর আগের কথা, অথচ মনে হচ্ছে এই সেদিন। এখন তোর নানি নেই, আছে শুধু ঝিনুক। একা একা কুড়াতে আর ভালো লাগবে না রে। তবে সৈকতের পানিতে গাড়ি চালাতে এখনো মজা পাই। পানিতে? বিশ্বাস করতে পারল না রবিন। পারবেন? চাকা আটকে যাবে না? না, পিজমোতে যাবে না। কোন জায়গাটাতে নামতাম আমরা, দেখি বের করতে পারি কিনা। হাইওয়ে থেকে একটা সরু রাস্তায় গাড়ি নামিয়ে আনলেন রাবাত। সাগরের দিকে নামতে নামতে পথের শেষ মাথায় চলে এলেন। তারপরে রয়েছে একটা র্যাম্প, সেটার পর সৈকত। বালির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মুসা, সত্যি বলছো নানা? কাদায় চাকা দেবে যাবে না? চোরাবালি যদি থাকে? দূর বোকা, এসব জায়গায় থাকে না। ওই দেখ, আরেকটা গাড়ি নেমেছে। একেবারে পানি ঘেঁষে ছুটে যাচ্ছে একটা ফোক্স ওয়াগেন। তীরে আছড়ে ভাঙছে ঢেউ ঢেউ। কোনোটা এত বড়
গাড়ির চাকা আর নিচেটা ভিজিয়ে দিয়ে এপাশে চলে আসছে। খাইছে, বলে উঠল মূসা। ফোক্স ওয়াগেন বলেই চলছে এখনো। বুইক পারবে না, ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যাবে। থাম তো, অধৈর্য হয়ে নানা বললেন। দেখি না কি করি। ফুস করে নিঃশ্বাস ফেলল মূসা। অন্য কেউ এখানে গাড়ি চালালে ভয় পেত না, কিন্তু তার নানাকে বিশ্বাস করতে পারছে না এখনো। এত ঘনিষ্ঠভাবে কোনোদিন মেশার সুযোগ পায়নি। বদমেজাজি বলে এড়িয়েই থেকেছে। নানার হাতে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারছে না। র্যাম্প পার হয়ে এসে বালিতে নেমে পড়ল বুইক। মসৃণ গতিতে এগিয়ে চলল সৈকত ধরে। তীর থেকে খানিকটা দূরে পানির উপরে কুয়াশা জমছে। রাবাত বললেন, এই এক যন্ত্রণা, খালি কুয়াশা পড়ে এখানে। ভৌগোলিক কারণ একটা নিশ্চয় আছে, কিন্তু কি কে জানে। গাড়ি থামিয়ে হ্যান্ড ব্রেক ছেদ করে দিয়ে ফিরে তাকালেন তিনি। আমি এখানে নামবো। পা আড়ষ্ট হয়ে গেছে। তোরা? নামবো। একটানে পাশের দরজা খুলে ফেলল মূসা। চোখের পলকে খুলে গেল 4টে দরজায়। গাড়ি থেকে প্রায় ছিটকে বেরোলো 4জনে। দরজায় তালা লাগালেন রাবাত। 3 গোয়েন্দাকে নিয়ে সৈকত ধরে হেঁটে চললেন। কয়েক মিনিটেই পিজমো বিচের শহর ছাড়িয়ে এলো ওরা। লম্বা একটা দেয়াল ঘেঁষে প্রায় গায়ে গায়ে লাগানো কয়েকটা বাড়িঘর। এই হলো শহর। পাহাড়ের চূড়া আর ঢালে দাঁড়িয়ে আছে হোটেল ও মোটেলগুলো। কাছে এসে গেছে কুয়াশা। ধীরে ধীরে যেন জড়িয়ে ধরতে আরম্ভ করেছে ওদের। চোখে এর আড়াল করে দিয়েছে একপাশের সৈকত। কেমন ভুতুড়ের নীরবতা গ্রাস করছে সমস্ত পরিবেশকে। চূড়ার ওই হোটেলগুলোর ওপাশে রয়েছে হাইওয়ে, কাছেই। অথচ একটা গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসছে না। সামনে বিছিয়ে আছে প্রায় নির্জন সৈকত। একজন লোককে এগিয়ে আসতে দেখা গেল। ঘন হয়ে গেল কুয়াশা। তার মধ্যে হারিয়ে গেল লোকটা। ওদের চারপাশে এখন শীতল শূন্য ধূসর এক পৃথিবী। বিচিত্র অনুভূতি হলো কিশোরের। মনে হচ্ছে ভয়ানক বিপজ্জনক কি যেন ঘুরে বেড়াচ্ছে কুয়াশার মধ্যে। এমন কিছু যা অক্টোপাসের মতো সুর বাড়িয়ে জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে অজানা কোনো জগতে। চিৎকার করে সাহায্য চাওয়ারও ক্ষমতা হবে না ওদের। মাথা ঝাড়া দিয়ে ভয় তাড়ানোর চেষ্টা করল সে। মনকে বোঝালো অহেতুক ভয় পাচ্ছে। কিছুই নেই এখানে, কেবল ঘন কুয়াশা সূর্যকে ঢেকে দিয়ে জায়গাটাকে অন্ধকার, বিষণ্ণ আর অপার্থিব করে তুলেছে। অনেক দূর চলে এসেছি আমরা, তাই না নানা? জিজ্ঞেস করল রবিন। কিশোরের আগে রয়েছে সে। মূসার সঙ্গে তাল রেখে হাঁটতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রশ্নটা করে জবাবের আশায় ডানে তাকালো সে। কিন্তু কোথায় রাবাত? মূসাও থমকে দাঁড়ালো। নানা, কোথায় তুমি? জবাব নেই। মিস্টার রাবাত, চিৎকার করে ডাকলেন কিশোর। কয়েক সেকেন্ড কান পেতে রইল সে। রাবাত গেলেন কোথায়? কুয়াশার মধ্যে জলজান্ত একটা মানুষ অদৃশ্য হতে পারে, গায়েব হয়ে যেতে পারে না। মূসাও ভয় পেয়েছে। চাপা স্বরে বলল, এই কাছাকাছি থাকো সবাই। রবিনের কাঁধে হাত রাখলো, যেন তাকেও গায়েব হওয়া থেকে ঠেকাতে চায়। না না, গলা চড়িয়ে ডাকলো আবার রবিন। না না, কোথায় তুমি? আরো জোরে ডাকলো মূসা। জবাব দিচ্ছ না কেন? চুপ। এতক্ষণে শোনা গেল একটা ভোঁতা খসখসে কণ্ঠ। এক ঝলক বাতাস আচমকা ফাঁকা করে দিল কুয়াশার খানিকটা। রাবাতকে চোখে পড়ল গোয়েন্দাদের। পাহাড়ের গোড়ায় বড় একটা পাথরের কাছে হুমড়ি খেয়ে আছেন, সতর্ক, উত্তেজিত। কোনো কিছুর দিকে নজর রাখছেন মনে হচ্ছে। না না, কি হয়েছে? ফিসফিস করে জিজ্ঞেস করলো মূসা। তাকে চুপ থাকতে ইঙ্গিত করলেন রাবাত। খানিক পর রাগত্ব স্বরে বলে উঠলেন, যা সন্দেহ করেছিলাম। নিঃসঙ্গ সেই লোকটাকে দেখা গেল আবার, যে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল।
অনেক কাছে চলে এসেছে। ছায়ার মতো দেখা যাচ্ছে এখন। সাবধানে পা ফেলছে, যেন কুয়াশার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছে না। লাফিয়ে উঠে দাঁড়ালেন রাবাত। ঝাঁপিয়ে পড়লেন লোকটার উপর। চিৎকার করে উঠল লোকটা। লোকটার কলার চেপে ধরে চিৎকার করতে লাগলেন রাবাত। এত বড় সাহস তোমার, আমার পিছু নিয়েছ? ছাড়ো, পাগল কোথাকার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো লোকটা। রাবাত খাইছে, দম আটকে যাবে যেন মুসার। রাবাত, তুমি একটা উন্মাদ, বলল লোকটা। পুরোপুরি মাথা খারাপ। জলদি ছাড়ো বলছি, নইলে ভালো হবে না। কণ্ঠ শুনেই লোকটাকে চিনতে পেরেছে মুসা, হ্যারিস মিলার, তার নানার পড়শি, যার সঙ্গে সাপের নেউলে সম্পর্ক। হুমকির পরোয়া করলেন না রাবাত। কলার তো ছাড়লেনই না, আরো জোরে চেপে ধরে ঝাঁকাতে শুরু করলেন। চোর কোথাকার, আমি জানি তুমি কিসের জন্য এসেছো। রাতে চুরি করে আমার ঘরে ঢুকেছিলে। নতুন আবিষ্কারটার কথা জেনে গেছো। যন্ত্রপাতি চুরি করেই পেট ভরেনি, ফর্মুলাও চুরি করতে এসেছো। ঝাড়া দিয়ে নিজেকে সারিয়ে নিল মিলার। পিছিয়ে গিয়ে চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও, পুলিশ! পাগলে খুন করে ফেললো আমাকে। লাফ দিয়ে গিয়ে পড়ল মুসা। মিলারের হাত আঁকড়ে ধরে বলল, চেঁচাবেন না মিস্টার মিলার, প্লিজ। না না, এমনি কথার কথা বলেছে, সত্যি সত্যি খুন করতে চায়নি আপনাকে। চুপ! গর্জে উঠলেন রাবাত। সর এখান থেকে, আমার জন্যে মাপ চাইতে হবে না। যা বলেছি ঠিকই বলেছি, মোটেও কথার কথা নয়। মেরুদণ্ডহীন এই লোকটাকে কি করতে চাইছে, এই পোকাটাকে কি করতে চাইছে আমার জানি, জানি। কিছুতেই সেটা করতে দেব না ওকে। ল্যাং মেরে ফেলে ওর কোমর ভেঙে না দিয়েছি তো আমার নাম। আবার মিলারকে ধরার চেষ্টা করলেন রাবাত। ঝট করে সরে গেল মিলার, আর চিৎকার করল না। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে রাবাতের দিকে। ইঁদুর, ছুঁচো, শুঁয়োপোকা, গাল দিতে লাগলেন রাবাত। এই জন্যই এতক্ষণে বুঝলাম। এই জন্যেই বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছ না তুমি। বাড়িতে থেকে লুকিয়ে লুকিয়ে আমার উপর চোখ রেখেছ। যেই আমি বেরিয়েছি আবার পিছু নিয়েছ। কেন নিয়েছ মনে করেছ বুঝবো না? অত বোকা পাওনি। পাগলের সঙ্গে কে কথা বলে? বলেই ঘুরে সৈকত ধরে প্রায় ছুটতে শুরু করলো মিলার। সত্যি কথা বলেছি তো সহ্য করতে পারলে না, তাই না? পেছনে চিৎকার করে বললেন রাবাত। ফিরল না মিলার, জবাবও দিল না। খ্যাপা মানুষটার কবল থেকে পালাতে পারলে যেন বাঁচে। আবার অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। অসহ্য নাক দিয়ে ঘোত করতে লাগলেন রাবাত। জঘন্য লোক, জঘন্য লোক। আবার যদি আসে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেব আমি ওর। এতক্ষণে খেয়াল করলো মুসা কাঁপছে ও। একটা দুঃস্বপ্ন থেকে যেন জেগে উঠেছে। এ কার সঙ্গে এসেছে? মারাত্মক অবস্থা। সান ফ্রান্সিসকোতে পৌঁছার আগেই হয়তো ভয়ানক বিপদে ফেলে দেবে। উপকূলের কোনো জেলখানায় হবে শেষ ঠাঁই। এমনও হতে পারে নানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে সামলানো সম্ভব ভেবে রকিবিসে ফিরে যেতে পারে কিশোর আর রবিন। তাকে সামলানো অসম্ভব ভেবে রকিবিসে ফিরে যেতে পারে কিশোর আর রবিন। নিউ ইয়র্ক যাওয়া আর হবে না। না না, বলল সে। আমার মনে হয় অহেতুক মিস্টার মিলারকে গালাগাল করছো। পিজমো বিচটা বেড়ানোর জায়গা, যে কেউ আসতে পারে এখানে। মিলারের আসতেও বাধা নেই। এমনও হতে পারে এখানে কোনো বন্ধু আছে তার, দেখা করতে এসেছে। তোমার মাথা, খেকিয়ে উঠলেন রাবাত। ওর আবার বন্ধু আছে নাকি? দুনিয়ায় কেউ ওর বন্ধু হবে না। শুনে রাখ, তার সঙ্গে এই শেষ দেখা নয় আমাদের। না হলে তখন বলিস। কিন্তু যেটার জন্য এসেছে সেটা পাবে না সে। অত কাছাকাছ করি না আমি। ওর মতো ছুছুরা যে পিছে লাগতে পারে সেটা আগেই ভেবে রেখেছি। কি নিতে এসেছে? এমন নিরীহ ভঙ্গিতে প্রশ্নটা করল কিশোর, যেন কথার পিঠে কথা জানার কৌতূহল নেই। আমার ফর্মুলা, জবাব দিলেন রাবাত। যেটা আবিষ্কার করেছ? মুসার প্রশ্ন। যেটা নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছ?
তোরাও এমন ভঙ্গি করছিস যেন আমি একটা পাগল। আবিষ্কার যেটা করেছি জানলে নিউ ইয়র্কের বড় বড় বিজ্ঞানীরাও। থেমে গেলেন তিনি। ফাঁস করে দিতে যাচ্ছিলেন। হঠাৎ খেয়াল হলো যেন, না, তোদের না জানাই ভালো। হয়তো মিলার একাই চায় না ওটা, আরও কেউ আছে। চল, আর দেরি করলে অন্ধকার হওয়ার আগে মোনাটির মন্টিরোতে পৌঁছাতে পারবো না। শান্ত ভঙ্গিতে বালি মারিয়ে হেঁটে চললেন তিনি। কয়েক মিনিট আগে যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল বেমালুম ভুলে গেছেন যেন। পেছনে এগোলো তিন গোয়েন্দা। মনে ভাবনা, দীর্ঘ যাত্রায় বেরিয়েছে আর ওরা। শেষ হতে 1 মাস কিংবা তারও বেশি লেগে যেতে পারে। এরকম একজন মানুষের সঙ্গে টিকতে পারবে কতদিন? কতদিন? শুধু কি খামখেয়ালি, না আসলেই পাগল? একজন বদ্ধ উন্মাদের সঙ্গে অজানা পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছে না তো ওরা?